আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। কাকতালীয়ভাবেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডাভালের সাথে কথা হলো বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। আজকে প্রধানত এই বিষয়টা নিয়েই কথা বলবো। আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, অনেকেই বলেন তিনি মূলত আমেরিকার সবচেয়ে বিশ্বস্ত ইমপ্লান্ট। এই ইউনূস প্রশাসনের মধ্যে আমেরিকার যে মানুষটা সবচেয়ে বিশ্বস্ত এবং প্রতিনিধিত্ব করে তিনি হলেন এই ডক্টর খলিলুর রহমান, এবং তার সাথে আমেরিকান কর্তৃপক্ষের খুব ভালো সম্পর্ক। পাশাপাশি ভারতের সাথেও তিনি একটি চমৎকার সম্পর্ক ডেভেলপ করেছেন। বিশেষ করে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডাভাল ডক্টর খলিলের সাথে অনেক বিষয়ে আলাপ করেন, এবং বোঝাই যায় যে তারা পরস্পর কথা বলে যথেষ্ট স্বাচ্ছন্দ্য বোধ করেন। এবং আমরা অতীতে দেখেছি যে ডক্টর খলিল আলোচনার জন্য দিল্লি গেছেন, আবার কাতারে গেছেন। কাতারে সেখানে মার্কিন প্রতিনিধি ছিল, সেখানে ভারতের প্রতিনিধি ছিল, সেখানে কাতারেরও প্রতিনিধি ছিল। তো বিভিন্ন পর্যায়ে এই আলোচনাগুলোতে, এবং আমরা ব্যাংককে বিমস্টেক সম্মেলনে মোদির সাথে যে ডক্টর ইউনূসের একটা সংক্ষিপ্ত সাইডলাইন মিটিং হয়েছিল, সেটার পেছনে কিন্তু এই অজিত দোভাল এবং ডক্টর খলিলের দুজনেরই কৃতিত্ব আছে। ডক্টর খলিলের সাথে যেহেতু অজিত দোভালের নিয়মিতই কথা হয়, তো অজিত দোভাল ফোন করেছিলেন বেসিক্যালি ডক্টর খলিলকে। তো ডক্টর খলিল একটা বিষয়ে খুব অস্বস্তিতে ছিলেন। এই যে মিটিংগুলোর কথা বললাম, ভারতে বা কাতারে বা ব্যাংককে বা যেখানেই ভারতীয় এবং মার্কিন কর্তৃপক্ষের সাথে মিটিংয়ে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়, এবং ডক্টর খলিলকে দায়িত্ব দেওয়া হয় যে এই মেসেজটা ডক্টর ইউনূসের কাছে নিয়ে যাবেন। যতবারই ডক্টর খলিল সেই মেসেজগুলো নিয়ে আসছে, ডক্টর ইউনূস কিন্তু কোনোটাই গ্রহণ করেনি এবং পাত্তা দেন, একদম উড়িয়ে দিয়েছে। এবং এই মেসেজগুলো মূলত বাংলাদেশে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, সেটা যেন ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ এবং পার্টিসিপেটরি হয়, সেটা নিয়েই কিন্তু এই আন্তর্জাতিক মহলে বেশ কয়েকদিন ধরে আলোচনা চলছে। আপনারা জানেন যে ডক্টর ইউনূস অনেকটা একক সিদ্ধান্তে আওয়ামী লীগকে তার কার্যক্রম নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছে না, তার নিবন্ধন স্থগিত করেছে। এগুলো মূলত ডক্টর ইউনূসের ব্যক্তিগত প্রতিহিংসার জায়গা থেকে এই সিদ্ধান্তগুলো হয়েছে। এগুলো যে তার উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে, সেখানে অধিকাংশ উপদেষ্টাই কিন্তু এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল। কিন্তু ডক্টর ইউনূস যেহেতু বাংলাদেশের ভালো করতে আসেনি, তিনি এসেছেন ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য এবং ব্যক্তিগত প্রতিশোধের বিষয়গুলো সর্ট আউট করতে। সেই কারণে আমরা দেখছি তো ডক্টর খলিলকে প্রত্যেকবার ডক্টর ইউনূস রীতিমতো ভৎসনা করেছে, একবার বেঈমানও বলেছে, এবং বলেছে যে আপনাকে পাঠাই আমাদের পক্ষে নেগোশিয়েট করতে, আপনি যা এমন এমন মেসেজ নিয়ে আসেন যেগুলো তো আমাদের বিপক্ষের, আমাদের প্রস্থানের রোড ম্যাপ, যেটা আমি আগেও বলেছি। তো এই অজিত দোভাল ফোন করেছিলেন, এবং অজিত দোভাল ডক্টর খলিলকে যখন ফোন করেছেন, তিনি তখন ডক্টর ইউনূসের সামনেই ছিলেন। এবং অজিত দোভাল যেহেতু মেসেজ কনভে করছে এবং সেগুলো কাজ হচ্ছে না, তিনি চেয়েছিলেন যে ডক্টর ইউনূসের সাথে সরাসরি অজিত দোভাল কথা বলুক, এবং তিনি ডক্টর ইউনূসের পারমিশন নিয়েই তাকে ফোনটা দেন, এবং অজিত দোভাল ডক্টর ইউনূসের সাথে কথা বলেন। যে এটা খুবই ভাইটাল ছিল এই ফোন আলাপটা। এটা সম্ভবত গতকাল বা পরশু হয়েছে। তো এইখানে অজিত দোভাল কিন্তু খুব কড়া ভাষায় কথা বলেছেন। তিনি বারবার বলেছেন যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ, ফ্রি, ফেয়ার ইলেকশন করেন, এবং সেটি প্রয়োজনে 12ই ফেব্রুয়ারিতে, যেহেতু সেটা সম্ভব না, প্রয়োজনে নির্বাচনটা পিছিয়ে নেন, এবং সেই নির্বাচনে যেই জয়লাভ করবে, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, ভারতের তার সাথে কাজ করতে কোনো আপত্তি নেই। এবং অজিত দোভাল অনেকটা ক্ষুব্ধ হয়ে বলেন যে আমরা অনেকবার আপনাকে এই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি, আপনি কোনোবার শুনছেন না একবারও। হ্যাঁ, আপনি নিজেকে কি মনে করেন, এবং আপনি এই যে আপনার যে গোয়াটুমির জন্য যে বাংলাদেশের যে যেদিকে যাচ্ছে বাংলাদেশ, সেটা তো কারো জন্যই ভালো হবে না, না বাংলাদেশের জন্য, না প্রতিবেশী দেশ হিসেবে ভারতের জন্য। এবং তিনি আবারও বলেন, এবং ডক্টর ইউনূস আসলে এই মুহূর্তে রাজনীতিতে খুব নিঃসঙ্গ হয়ে গেছেন। তার সাথে পাকিস্তান আছে, বাংলাদেশের জামাতে ইসলাম আছে, আর আন্তর্জাতিক যে মিত্রগুলো তার সাথে ছিল তারা কিন্তু নেই। ভারত তো বরাবরই ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে। আমি ইনক্লুসিভ ইলেকশনের কথা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সংবাদ সম্মেলনে বলেছিলেন যে প্রতিবেশী দেশ হিসেবে তাদের এই বিষয়ে নাক গলানো উচিত না। কিন্তু আগেও আমি বলেছি, ইনক্লুসিভ নির্বাচনের দাবি তো এখন
বিশ্বের অনেক দেশই তুলছে। আমেরিকা বলেন, ইউকে বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের অধিকাংশ দেশ বলেন, অস্ট্রেলিয়া বলেন, সবাই তো এখন ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে। এখন ইউনূসের সাথে ডিপ স্টেটের একটা অংশ আছে, কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু তারা ইনক্লুসিভ ইলেকশনের পক্ষে, এবং তারা ভারতের সাথে মিলেই বাংলাদেশের ব্যাপারে কৌশলগুলো নির্ধারণ করছে। তো এই অবস্থায় ডক্টর ইউনূস যে ঘাওড়ামি করতেছে সেটার উপরে কিন্তু ভারত থেকে এই ফোন আলাপের মাধ্যমে খুব স্পষ্টভাবে বলে দেওয়া হলো, এবং ডক্টর ইউনূসও বুঝে গেছে। ডক্টর ইউনূস অনেকেই বলছে যে আওয়ামী লীগ যদি কোনোভাবে ক্ষমতায় আসে তাহলে তো আমার রক্ষা হবে না, এবং অজিত দোভাল যেভাবে কথা বলেছেন, এখন ইউনূসের সামনে এখন পদগুলো খুব সংকীর্ণ হয়ে আসছে। তিনি একটা ইনক্লুসিভ ইলেকশনের ব্যবস্থা করে তিনি সসম্মানে চলে যেতে পারেন হয়তো, কিন্তু তিনি যে পথে যাচ্ছেন তাতে তার ভবিষ্যৎ সেফ এক্সিটও কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। আমি বারবারই বলছি যে পর্দার আড়ালে অনেক খেলাধুলা চলছে, এবং পলিটিক্স ইজ এ গেম। এই মুহূর্তে অনেকেই বলছেন যে আওয়ামী লীগ কেন রাজপথে নামে না, আওয়ামী লীগ কেন আন্দোলনের ডাক দেয় না, কিন্তু আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা মনে করেন যে এখনই রাজপথে নামবার সময় নয়, বরং কূটনৈতিকভাবে যদি এই সমস্যার একটা সমাধান করা যায়, এবং ভারতের পক্ষ থেকে কিন্তু ডক্টর ইউনূসকে আরও অনেকগুলো শর্ত দেওয়া হয়েছে, কিন্তু তিনি সেগুলো মানবেন বলে মনে হচ্ছে না। কিন্তু এখন যেহেতু বাংলাদেশে তারেক রহমান এসেছেন, এবং তারেক রহমান এসেছেন, আপনারা নিশ্চয়ই অনুধাবন করতে পারেন যে তিনি একেবারে সাদামাটাভাবে আসেননি। তিনি তার এই আগমনটার সাথে অনেকগুলো শর্ত জড়িত, এবং এই শর্তগুলোর মধ্যে একটা ছিল ইনক্লুসিভ ইলেকশন, এবং তারেক রহমান ইনক্লুসিভ ইলেকশনে রাজি, এই মুহূর্তে রাজি, এবং সেই শর্তেই তিনি বাংলাদেশে এসেছেন। এছাড়াও আইসিটির বিচার মামলা, এই বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে মামলা, এগুলোর ব্যাপারেও অনেক শর্তে এগ্রি করেই তারেক রহমান বাংলাদেশে এসেছেন। তো বাংলাদেশের সামনে এখন একটা সুযোগ এসেছে যে সবাই মিলে একটা ইনক্লুসিভ ইলেকশনের মধ্য দিয়ে একটা গণতন্ত্রের নবযাত্রা শুরু করা। সেই সুযোগের পথে একমাত্র বাধা হলেন ডক্টর ইউনূস, এবং ডক্টর ইউনূসের পেছনে জামাত আছে, আর আছে সেনাপ্রধান বেসিক্যালি জামাত তো খুবই মানে হতাশ হয়ে গেছে, কারণ জামাতের এবার তারা নিশ্চিত ছিল যে তারা ক্ষমতায় যাবে, এবং যেহেতু সেনাপ্রধানও তাদের সমর্থন করে, তারা ভাবতেই পারেনি। তো তারা এখন, যদিও আমরা জানি যে একদম চূড়ান্ত মুহূর্তে বিএনপি জামাত সব এক হয়ে যাবে আওয়ামী লীগ ঠেকানোর জন্য, যদি সেরকম কোনো সিচুয়েশন আসে, কিন্তু তার আগ পর্যন্ত জামাত যেহেতু একটা স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন ভঙ্গের মুখোমুখি দাঁড়িয়ে জামাতও কিন্তু বেশ কিছু ডার্টি পলিটিক্স এই মুহূর্তে খেলছে। সেটা নিয়ে আরেকটি পর্বে কথা বলবো। আজ এ পর্যন্তই। নির্বাচন 12ই ফেব্রুয়ারি হবেই, এখন পর্যন্ত কিন্তু এ নিয়ে সংশয় আছে। অনেকেই চেষ্টা করছে যে 12ই ফেব্রুয়ারি প্রয়োজনে আরও কিছুদিন নির্বাচন পিছিয়ে, এবং সেই পেছানোর নির্বাচনটি ডক্টর ইউনূসের অধীনে আদৌ হবে কিনা সেটা নিয়ে এখনও কিন্তু সন্দেহ রয়েছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে দাদা, আপনি তো নিজেই বলেছেন, ইউনূস বলেছে আমরা নির্বাচনী ট্রেনে উঠে পড়েছি, এখন আর কোনো সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই। আপনি নিজে মুখেই বলেছেন। আবার আপনিই বলছেন শেখ হাসিনা উনি ফিরবেন, উনি একদম ভারতীয় সুরক্ষায় ফিরবেন। এটা কিরকম দ্বিমত হয়ে যাচ্ছে না, কন্ট্রাডিক্ট করছে দুটোকে। ঠিক, যদি আপনাদের এটা মনে প্রশ্ন জাগে, তাহলে সেই প্রশ্ন সঠিক উত্তর দেওয়ার দায়িত্ব আমার। আমি যখন ভিডিও করেছি, এখন যে ভিডিও আমি করি পুরো দায়িত্ব নিয়ে করি, পরে প্রমাণ হয় যে আমার ভিডিও সত্যি না মিথ্যে। এবার আমি আপনাদের কতগুলো ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স আমি গতকাল থেকে আজকে অবধি যা যা হয়েছে আমি জানাই, তাহলে আপনারা বুঝে যাবেন যে পিকচার আবি বাকি হ্যায় মেরে দোস্ত। আপনি পৃথিবীতে এমন কোন নির্বাচন দেখেছেন, নির্বাচন ঘোষণা হয়েছে অথচ তার গণনার তারিখ ঘোষণা হয়নি,
তার ফলাফলের তারিখ ঘোষণা হয়নি। একটা ক্লাবের নির্বাচনও যদি হয় তাহলেও তার একটা ডেট হয়, তার ভোট গণনার দিন ঠিক হয়, তার বিজয়ী প্রার্থীর নাম ঘোষণার দিন ঠিক হয়। এটাই হচ্ছে নর্মাল নিয়ম। সেটা কোঅপারেটিভ বলুন, ক্লাব নির্বাচনই বলুন, কোনো সংগঠন বলুন, কোনো ক্লাব বলুন, কোনো সরকার বলুন, সব দেশেই তাই একই নিয়ম। কিন্তু এখানে শুধু নির্বাচনের দিন ঘোষণা হয়েছে, তার মানে ইচ্ছে করেই করা হয়েছে নির্বাচনটা হবে না। তাই জন্যই আমি বলি এই নির্বাচন হবে না। উনি যতই বলুন নির্বাচনী ট্রেনে উনি উঠে পড়েছেন, ওনার কথায় কাজে কোনো মিল নেই, আর ওনার হাতে এখন কিছু নেই। সব চলে গেছে জামাতিদের হাতে এবং এনসিপি চ্যাংড়া ম্যাংড়া যত গুন্ডা আছে তাদের হাতে। দেশ এখন তাদের কবজায় পড়ে গেছে, আপনারা হয়ে গেছেন তাদের হাতে জিম্মি। এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে ভারতবর্ষ, এবং ভারতবর্ষ আপনি চারদিকে তাকালেই বুঝতে পারবেন যে সীমান্তে খোঁজ খবর নিন যে কি কি হচ্ছে না হচ্ছে। এবার ভেতরে কি হচ্ছে সেই দিকে আমি আস্তে আস্তে আপনাদের আসছি। আমি প্রত্যেকটা কিন্তু আপনাদের দেশের খবর এবং আপনাদের মিডিয়া কতটা প্রকাশ করেছে আমি জানি না, আমি আস্তে আস্তে বলছি। আজকে গতকালকে ভোরবেলা রাত্রিবেলাতে একটা ঘটনা ঘটে সেন্ট মার্টিন দ্বীপে। সেখানে একটি হোটেলে একটি মার্কিন নাগরিক ছিলেন, তিনি মার্কিন সেনার টপ অফিসিয়াল। তাকে হঠাৎ হোটেলের ঘরে মৃত পাওয়া যায়। সেই খবর পাওয়া মাত্র ওয়াকার উজ্জামান ভোরবেলাতে এই শীতের সকালে তড়ি ঘড়ি করে একেবারে সেন্ট মার্টিন দৌড়ান এবং যথারীতি আপনার হোটেল ওয়েস্টিনে যেরকম ভাবে মার্কিন সেনা হেলিকপ্টার দিয়ে তাকে নিয়ে গেছিল, এখানেও কোনো রকম ময়না তদন্ত ছাড়াই তার মরদেহ নিয়ে চলে যাওয়া হয়েছে। আপনারা খবর নিন, যদি ভুল প্রমাণিত হয় তাহলে আপনারা আমাকে বলবেন যে হ্যাঁ আপনি এরকম ভুল বলেছেন। এখন আমি বলি না যে একটা কোভার্ট অপারেশন হচ্ছে, এগুলো কে করছে আমি বলতে পারবো না, কিন্তু এগুলো কোভার্ট অপারেশন হচ্ছে। আর কোভার্ট অপারেশন আমি বলেছি যে কোনো দিন হত্যাকারীকে ধরা যাবে না, কারণ 100 টাকা যদি খরচা হয় একটা অপারেশনে, 80 টাকা খরচা হয় ফুটপ্রিন্ট মেটানোর জন্য, মানে প্রমাণ মেটানোর জন্য, আর 20 টাকা খরচা হয় তাকে মারার জন্য। ফলে 80 টাকা যে খরচা হয় সেটা হচ্ছে ফুটপ্রিন্ট মেটানোর জন্য। সেই ফুটপ্রিন্ট কোনোদিন কোনো গোয়েন্দা সংস্থার, মানে দামি গোয়েন্দা সংস্থার কেউ কোনোদিন ধরতে পারবে না। এখন এটা রাশিয়ান এজেন্টরা করেছে নাকি করেছে নাকি আপনার টার্কি করেছে নাকি আবার সিআইএ নিজে থেকে করেছে, এটা আমি বলতে পারবো না। তবে এই ঘটনা ঘটেছে। আজকে সকালবেলা 6:30 নাগাদ হঠাৎ আপনাদের এই অ্যাটলান্টা ওশান শিপে হঠাৎ আগুন ধরে যায়, সেখানে 3 জন মারা যায়। শিপ যাচ্ছিল নিজের মতো, সেন্ট মার্টিন দ্বীপে যাচ্ছিল, সেখানে পর্যটক ছিলেন, কিন্তু বেছে বেছে 3 জন এমন মারা যান তারা বিতর্কিত ব্যক্তি। এবার আপনারা খোঁজ নিন সেই বিতর্কিত ব্যক্তি কারা। আজকে আপনার 1 মিনিট ওয়েট করবেন। গতকাল কয়েকদিন আগে আমাদের সার্জিও গোর, ভারত থেকে যিনি মার্কিন মেসেজটা পৌঁছে দিয়েছিলেন মোহাম্মদ ইউনূসের কাছে যে এই 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 জিনিসগুলো করতে হবে, তার মধ্যে দুটো জিনিস ছিল, দুটো মানে দাবি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। এক হচ্ছে হাদির জানা যায় যে 2 জন বিতর্কিত ব্যক্তিকে দেখা গেছিল, একদম হচ্ছে জসিমউদ্দিন রহমানি আর এক হচ্ছে আতাউর রহমান বিক্রমপুরী। আতাউর রহমান বিক্রমপুরী তিনি অ্যারেস্ট হয়েছেন, সে খবর আপনারা সবাই জেনে গেছেন। কারণ আতাউর রহমান বিক্রমপুরী অ্যারেস্ট হওয়ার আগে তিনি একটা ভিডিও বার্তা একটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন। তার
ভিডিওটাও আমার কাছে আছে। সেখানে তিনি বলেন যে আমি যা করেছি সেইটা হচ্ছে সার্জিস নাহিদ এবং নাসিরুদ্দিন পাটোয়ারি এদের উস্কানিতে আমি এবং সমস্ত মুমিনরা এই সমস্ত মব সন্ত্রাস যা করেছি, আজকে আমি যদি অ্যারেস্ট হই তাহলে তারা অ্যারেস্ট হবে না কেন, এই দাবি তিনি তুলেছেন। তারপরে তিনি অ্যারেস্ট হয়েছেন, তিনি বলেছেন 164-এ আমি জবানবন্দি দেবো, 164-এ ম্যাজিস্ট্রেটের সামনে তার জবানবন্দি নেওয়া হবে। ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে, নির্বাচনী ট্রেনে উঠে গেছেন, কিন্তু ঘটনা এদিকে ঘটে যাচ্ছে। যা যা ইউএস আর ইন্ডিয়া চেয়েছিল ঠিক তাই হচ্ছে। আচ্ছা, এইবার মানে আজকে আমাদের ভোর বা কালকে রাতে তো হয়েছেই, মানে এক দফা তো আমাদের বিদেশ মন্ত্রক থেকে আমাদের বলা হয়েছে, আজকে সকালবেলা আবার রণধীর জয়সওয়াল আবার একটি বিশেষ বৈঠক ডাকেন, মানে সাংবাদিক বৈঠক ডাকেন। সেখানে তিনি আবার বলেন যে আরো একজন হিন্দু যুবক মারা গিয়েছেন, তার নাম হচ্ছে, এই ঘটনা ঘটেছে চাঁদপুরে গতকাল রাতে, তার নাম হচ্ছে অনিক দাস, বয়স হচ্ছে 28 বছর। ইনি মারা গিয়েছেন। ইনি মারা যাওয়ার পরে ভারতের কাছে খবর এসছে, ভারত তৎক্ষণাৎ একেবারে একটা বিবৃতি দিয়ে দিয়েছে যে অনেক হয়েছে, আর কিন্তু সহ্য করা হবে না। গতকালকে বিবৃতিটাও আপনারা যদি চান আমি আপনাদের ছোট করে একটা লাগিয়ে দিতে পারি, আলাদা করে আপনারা দেখে নিতে পারেন। সেখানে কি করা বিবৃতি জারি করা হয়েছে, ইউ মাস্ট হ্যাভ টু পে, মানে আপনাদের মূল্য চুকাতে হবে। এটা একদম বিদেশ মন্ত্রক থেকে পরিষ্কার বলে দিয়েছে। আপনাদের খবরের কাগজ মিডিয়া কি বলবে না বলবে আমি জানি না, আমি পুরো ভিডিওটা আপনাদেরকে তুলে দেবো, পরের একটা কোনো এতে স্লটে আমি তুলে দেবো। পুরো ভিডিওটা ইংরেজি হিন্দিতে আছে, আপনারা দেখে আপনারা শুনে নেবেন নিজে পেতে, যে জাস্টিস হবে, ভারত জাস্টিস করবে। তার মানে ভারত যেটা করবে সেটা জেনে বুঝেই করবে। এদিকে আপনাদের কিরানীগঞ্জে এখন তো সব পাকিস্তানি আইএসআই যা করছে, পাকিস্তানি আইএসআই করছে। আপনাদের মাদ্রাসাগুলো বলেন শিক্ষা টিক্ষা সমস্ত কিছু হয়, ওখানে শিক্ষিত ছাত্র তৈরি হয়। তা মাদ্রাসায় কি হচ্ছে, বোমা বানানো হচ্ছে। এই কিরানীগঞ্জে গতকাল বোমা বানাতে গিয়ে একদম 5 জন মারা গেছে, আহত হচ্ছে, মানে জোনা 10-12 বোধহয় আহত হয়েছে। একসঙ্গে বেশ কয়েকটা বোমা অসতর্কবশত ফেটে যায়, ফেটে গিয়ে এই কাণ্ডটি ঘটে। এখন এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশের বুকে হয়ে চলেছে। তারপরে ধরুন ময়মনসিংহের আপনার 300 বছরের পুরনো একটা মাজার ছিল, সেই মাজারটা ভাঙচুর করা হয়েছে। সেখানে এই গন্ডগোলের মধ্যে মহসিন নামে 35 বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সারা বাংলাদেশ জুড়ে কিন্তু একদম মানে এই অস্থির পরিস্থিতি রয়েছে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে তারেককে নিয়ে তো এত কিছু হলো, এবার আমি বলেছিলাম যে তারেক রহমান তিনি দেশে ফিরলে পরে জামাতের সঙ্গে তার গন্ডগোলটি লাগবে, কারণ জামাত বুঝতে পারবে বিএনপি এখানে সব মধু খেয়ে যাবে, আর আওয়ামী লীগ তো আসবেই, আওয়ামী লীগ ভারত ঢোকাবেই। আওয়ামী লীগ খেলে পরে দুজনের মধ্যে মধু আর গুড়ের সম্পর্ক হয়ে যাবে, তাহলে পরে আমরা হয়ে যাব আমের ছোলা। তাহলে পরে আবার কি হবে না, সন্ত্রাস হবে, অবিচ্ছিন্নভাবে সন্ত্রাস হবে। কিন্তু এটা আমি 15 দিন আগে বলেছিলাম। তাই সেই সন্ত্রাসের প্রাথমিক পর্যায়ে শুরু হয়েছে। গতকালকে যাওয়ার কথা ছিল তারেক রহমানের, ওই আপনার ওই জুলাই যোদ্ধাদের দেখার কথা ছিল হাসপাতালে। তা হাসপাতালে দেখা করার কথা ছিল, সমস্ত হাসপাতাল আর কি মানে অবরুদ্ধ করে দিয়েছে। অবরুদ্ধ করে এই এনসিপি এবং জামাত এনসিপি এবং জামাত এরা দুপক্ষ মিলে একবারে তারেককে গালি গালাজ করে দালাল ফালাল বলে ওখান থেকে তারেককে তাড়িয়ে দিয়েছে।
তারেক রহমান কিন্তু জুলাই যোদ্ধাদের হাসপাতালে দেখতে যেতে পারেনি। আজকে তার কর্মসূচির মধ্যে রয়েছে সেটা হচ্ছে হাদির যে কবরস্থান, সেই কবরস্থান এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওখানে, যেখানে কাজী নজরুলের মরদেহ শায়িত রয়েছে, তার পাশে যে কবর দেওয়া হয়েছে সেখানে গিয়ে তার শ্রদ্ধা দেখানোর কথা ছিল। আজ সকাল থেকে আর সেখানে একেবারে মানে আপনার শাহবাগ, আজিজ সুপার মার্কেট এলাকা, নীলক্ষেত, আরো এই সমস্ত এলাকায় সমস্ত ধরে আর কি মানে জমায়েত করে সমস্ত ব্লক করে দেওয়া হয়েছে, কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই পরিস্থিতি হয়ে রয়েছে। এখন ওয়াকারুজ্জামানের হঠাৎ কি হলো, প্রশ্ন সর্বত্র সেইটা যে ওয়াকারুজ্জামানকে কে নির্দেশ দিল যে তাড়াতাড়ি গিয়ে আমাদেরকে বডি ব্যাগে তুলে আমাদেরকে হেলিকপ্টারে তুলে দাও। ওয়াকারুজ্জামান দেখা যাচ্ছে খালি গায়ে মানে হাফ শার্ট পরে সৈন্য তার সঙ্গী সাথীদের নিয়ে একটি বোটে করে সামনের দিকে দাঁড়িয়ে তিনি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাচ্ছেন এই শীতের সকালে বেলা। তাহলে কি এমন তার ছিল? তার মানে মার্কিনদের ওখান থেকে খবর এসেছিল যে এখানে মারা গিয়েছে, তুমি তাড়াতাড়ি বডি কোন রকম পোস্টমর্টেম না করে একেবারে বডি ব্যাগে পুরে আমাদের হেলিকপ্টারে তুলে দাও। খেলা জমে গিয়ে, তাই বলছি পিকচার আবি বাকি হ্যায় মেরে দোস্ত, এখনো দেখতে থাকুন, অনেক ঘটনা ঘটবে। আপনার নির্বাচন হবে না, ওই যে একটা শর্ত বললাম, আপনারা নিজেরা ভেবে দেখুন, সব নাম জমা পড়ছে কিন্তু নির্বাচনের গণনা দিন ঠিক হয়নি, ফলাফলের দিন ঠিক হয়নি। তাহলে পরে সেই নির্বাচন কি করে হবে? নির্বাচন হবে বলে লাপালেই হলো, আর আপনারা বাঙ্গুর দল সব লাপাতে শুরু করে দেন, নির্বাচন হয়ে যাচ্ছে। আর নির্বাচন হওয়ার তো একটা পদ্ধতি আছে মশাই, এই পদ্ধতিটা মানতে হবে। তো যাই হোক, আপনারা আমায় মাঝে মাঝে বকাবকি করেন, আমিও আপনাদের বকাবকি করি, এটা রেসিপ্রোকাল হয়ে গেছে। দুজনকেই বকাবকি করি, কিন্তু দুজনকে ভালোবাসি। আলটিমেটলি এন্ড অফ দ্য ডে আমরা দুজনকে ভালোবাসি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।